নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমেরিকা অলরেডি ইরানের ওপর যখন ইরান অগ্নিগর্ভ আন্দোলন চলছে, অ্যাটাক শুরু করে দিয়েছে এবং এরকম কমপ্লেক্স জিওপলিটিক্যাল সিচুয়েশনে হঠাৎ করে ইউরোপ আমেরিকার এগেনস্টে গিয়ে ভারতকে সমর্থন করতে শুরু করে দিয়েছে। কি ব্যাপার, কেন, ফিউচার পসিবিলিটিস কোন দিকে যেতে পারে, এই পুরো ব্যাপারটাকে নিয়ে আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমেই আপনারা প্রত্যেকে জানেন যে লাস্ট কয়েকদিন ধরে ইরানের যে সর্বোচ্চ শাসক আয়াতুল্লাহ খামেনেই তার বিরুদ্ধে এবং যে শরিয়া শাসন, অর্থাৎ ইরান যে দেশটা ছিল পারস্য, তাদের যে আইডেন্টিটি ছিল, একটা সমৃদ্ধ জাতি ছিল, তারা পারসিক, তারা অগ্নির উপাসক ছিল। তাদের জাতিসত্তা, আইডেন্টিটি, কালচার, স্বাধীন চেতা যে জীবনযাত্রা, সব কিছুর ওপরে এই আয়াতুল্লাহ খামেনেই এবং তার আগেও রোহাতুল্লাহ খামেনেই এরা শরিয়া শাসন জারি করে মারাত্মক রিজিড ভাবে ইসলামের যে শাসন, সেই শাসন চাপিয়ে এদের জীবন যে একেবারে বস্তাবন্দি, গৃহবন্দী, এবং যে জীবন আর মৃত্যুর মাঝে কোনো আহামরি ফাঁক নেই, সেই রকম একটা জীবনের দিকে ইরানের মানুষকে, পারস্যের মানুষকে পাঠিয়ে দিয়েছিল। তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে। সেই আন্দোলন একদিকে যেমন মেয়েরা রাস্তায় নেমে এসছে, দ্বিতীয় মূলত যেহেতু নারীদেরকে প্রচণ্ড রকমভাবে দমিয়ে রাখা হয় শরিয়া শাসনে, তাই মেয়েরা রাস্তায় নেমে এসছে। একটা এই আন্দোলনটা কিন্তু কেবল মেয়েরা রাস্তায় নেমে এসছে শরিয়া শাসনের বিরুদ্ধে তা নয়, এর সঙ্গে রয়েছে যেহেতু আমেরিকা এত দিন ধরে ইরানের ওপর বিভিন্ন স্যাংশন চাপিয়ে চাপিয়ে ইরানের অর্থনীতিকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে, কাজেই মধ্যবিত্ত মানুষের সারা জীবনের সঞ্চয় ইনফ্লেশনের ফলে রাতারাতি জিরো হয়ে গেছে। এর ফলে মধ্যবিত্ত মানুষ রাস্তায় নেমে এসছে। 3 নাম্বার, যুব সম্প্রদায় রাস্তায় নেমে এসছে, কারণ ইরানে কর্মসংস্থান হচ্ছে না। আর 4 নাম্বার, এই মধ্যবিত্ত মানুষ, মহিলা এবং যুব সম্প্রদায়ের রাগ এবং ক্ষোভ তাকে কাজে লাগাচ্ছে ওখানকার বেশ কিছু পলিটিক্যাল পার্সনস, যারা বলছে যে ইরানে কোথায় গণতন্ত্র, কোথায় একজন সুপ্রিম লিডার, সেই তো বসে আছে। আর এই টোটাল যে 4-5টা ব্যাপার ইরানের ইন্টারনাল, এই ব্যাপারে বাইরে থেকে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা, যে হ্যাঁ, টাকা নাও, ফান্ডিং নাও, ইন্টেলিজেন্স নাও, সব কিছু নিয়ে তোমরা ইরানে এই আন্দোলনকে আরও বাড়িয়ে দাও, যাতে করে খামেনেই সরকারের পতন হয়। কাজেই আপনাকে যদি কেউ বলে যে কেবল নারীরা আন্দোলন করছে, কেবল মধ্যবিত্ত আন্দোলন করছে, কেবল পলিটিক্যাল পার্সন আন্দোলন করছে, কেবল আমেরিকাই সব কিছু করাচ্ছে, একেবারে না। এই 5টা জিনিসই একসঙ্গে হচ্ছে, একে অপরের হাত ধরাধরি করে। এবং বাংলাদেশি ভাইদের জন্য ভুয়া খবর, তো এগুলো ভুয়া খবর নয়, দেখে নিতে পারেন। আই এম নট মুসলিম, আই এম পার্সিয়ান, আই হেট ইসলাম, এই ধরনের পোস্টার ইন্টারনেটে ছেয়ে গেছে। ইন্টারনেট শাটডাউন রয়েছে ইরানে, তারপরেও মানুষজন এইভাবে রাস্তায় নেমে এসছে শরিয়া আইনকে একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিতে। আপনি দেখতে পাচ্ছেন সেই ভাইরাল গার্ল ইরানের, যে আয়াতুল্লাহ খামেনেইয়ের ছবিতে আগুন দিয়ে সেখান থেকে সিগারেট জ্বালাচ্ছে। সিগারেট জিনিসটা ভালো না, ছেলে মেয়ে কারোর জন্যই ভালো না, কিন্তু এই ছবিটা শরিয়া আইনের বিরুদ্ধে, খামেনেই সরকারের বিরুদ্ধে ইরানের মানুষদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। আমি এহেন পরিস্থিতিতে আপনাদের দেখাতে চাইব যে ইরানের এই মুহূর্তে সরকার কি করছে। সরকার আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য, আন্দোলনকে আটকানোর জন্য পুরো দেশে একেবারে সামরিক শাসন জারি করে রেখে দিয়েছে, যে ভাই কেউ রাস্তায় বেরোবে না, কেউ জমায়েত করবে না, কেউ কিছু করবে না। এবং অলরেডি ইরানের সরকার বলছে যে আমাদের দেশে 2000 প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে। আর এটা কিসের জন্য? টেরোরিস্টদের জন্য। টেরোরিস্ট কারা? আমেরিকা। তো ইরানের সরকার বলছে যে আমেরিকা জঙ্গি, তারা আমাদের দেশের মানুষকে ভুল বুঝিয়ে ভড়কিয়ে রাস্তায় নামিয়েছে, তার ফলে 2000 জন মানুষের মৃত্যু হয়েছে। কে মেরেছে? ইরানের রেভলিউশনারি গার্ড বা ইরানের মিলিটারি মেরেছে, ইরান নিজে বলছে। আর বেসরকারি সূত্রে কি বলা হচ্ছে? যে ভাই 12,000-এর ওপর মানুষকে অলরেডি হত্যা করা হয়ে গেছে, অ্যারেস্টেড বহু, ইন্টারনেট
শাটডাউন, পেটানো হচ্ছে বহু মানুষকে, বাট ইরান থামছে না। কারণ ভয় পেতে 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 তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে যে ভাই যদি বেঁচেও থাকি কি পাবো, এই জীবন তো মৃত্যুর সমান। তার থেকে একটা স্বাধীন একবিংশ শতাব্দীর মডার্ন ওয়ার্ল্ডে যদি বাঁচতে পারি তার জন্য ফাইট করে মরব। যদি ফাইট করে জিতে যাই একটা ঠিকঠাক ভদ্রসভ্য দেশ পাবো, যেখানে আধুনিক বিশ্বের জ্ঞান আলো সবকিছু রয়েছে, পুরনো পারসিক সংস্কৃতিতে ফিরে যেতে পারবো। আর যদি মরে যাই নো ইস্যু, কারণ এই মারাত্মক শরিয়া আইনের মধ্যে বেঁচে থাকা মরে যাওয়া সমান। এই হচ্ছে ইরানের অবস্থা। এহেন অবস্থায় আপনারা দেখতে পাবেন যে সেই ছবি ইন্টারনেটে স্প্রেড হচ্ছে। ইন্টারনেটে খুব কম খবর আসছে, ইরানে ইন্টারনেট পুরো বন্ধ, তবু যেটুকু ইন্টারনেট ব্রিচ করে ওখান থেকে ভিডিও বা নিউজ বেরোচ্ছে সেটাই সারা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে। ২৬ বছরের বয়স ছেলেটার, ইরফান সুলতানি, একে 14ই জানুয়ারি মানে আগামীকাল ওপেন পাবলিকলি ফাঁসিতে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে পাবলিককে ভয় দেখানোর জন্য যে খামেনি সরকারের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে যে কথা বলবে তাকে এভাবে মারা হবে। বাট তবু ইরান ভয় পাচ্ছে না। এহেন পরিস্থিতিতে আগের দিন এনার কথা বলেছিলাম মনে আছে, রেজা পেহলেভি। তো এই রেজা পেহলেভি ইনি ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করেছেন যে ইরানের এই খামেনেই সরকারের ফাইনাল কোলাপসের জন্য, পুরোপুরি পতনের জন্য সুনার রেদার দ্যান লেটার, যাতে করে ইউএস কিছু একটা ব্যবস্থা করে দ্রুত, দেরি না করে। এইবার ইনি ইরানের যিনি লাস্ট শাহ ছিলেন তার ছেলে, ক্রাউন প্রিন্স, যুবরাজ। তো ইরানের যুবরাজ ইরানে ফেরার জন্য পুরোপুরি রঙ্গমঞ্চ রেডি, স্টেজ তৈরি। আমেরিকাতে ইনি আছেন, আমেরিকা পুরো ব্যাকিং দিচ্ছে। আমেরিকাকে ইনি এবার আহ্বান জানালেন, সবই আমেরিকা শিখিয়ে দেওয়া, যে আমরা নিজেরা গিয়ে ইরানে বম টম ফেলতেই পারি, বাট আপনি ইরানিয়ান, আপনি আমাদের রিকোয়েস্ট করুন, আমরা এবার যাব ইরানে বোম ফেলতে। আমরা কি বলবো? আমরা পৃথিবীকে বলবো দেখুন ইরানের যিনি যুবরাজ তিনি আমাদের রিকোয়েস্ট করেছেন ইরানের মানুষকে বাঁচানোর জন্য, ওই জন্য আমরা গেছি ইরানের মানুষকে বাঁচানোর জন্য। তো আমেরিকার একটা ন্যারেটিভ দরকার, একটা স্টোরি দরকার। আমেরিকা সেই স্টোরি নিজেই ক্রিয়েট করে নিল রেজা পেহলেভিকে দিয়ে। এইবার ডোনাল্ড ট্রাম্প কি জানাচ্ছেন পুরো ঘটনাক্রম লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে ইরান হ্যাজ ক্রসড দ্য রেড লাইন, ইরান রেড লাইন ক্রস করে গেছে। ইউনাইটেড স্টেটস মিলিটারি ইজ কনসিডারিং ভেরি স্ট্রং অপশনস ইন রেসপন্স, ইউএস এর মিলিটারি ভেরি স্ট্রং অপশানের প্ল্যান করছে। এবং এবং এই স্ট্রং অপশান কি হতে পারে ভেনেজুয়েলাতে সেটা সবাই দেখেছে। ভেনেজুয়েলাতে কিভাবে মাদুরোকে অপহরণ করা হয়েছে দেখলেন তো। কি বলছে ভেনেজুয়েলার আর্মি, যে মাদুরো যেখানে ছিলেন, ওদের যিনি প্রেসিডেন্ট, যাকে এখন আমেরিকা কিডন্যাপ করে রেখে দিয়েছে, সেখানে 600 গার্ড ছিল প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য। হঠাৎ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভবনের 600 এক্সপার্ট গার্ড, কমান্ডো লেভেলের গার্ড, তারা দেখলেন যে তাদের সমস্ত রাডার হঠাৎ বিকল হয়ে গেল। মানে পুরো সফটওয়্যার দিয়ে অ্যাটাক। যেই মুহূর্তে সমস্ত রাডার বিকল হয়ে গেল, তারা আকাশে দেখলেন প্রচুর ড্রোন আসছে। বুঝতে পারছিলেন না কি করে ড্রোনের মোকাবিলা করবেন। হঠাৎ করে দেখলেন, মানে শুনলেন ভেনেজুয়েলার আর্মিরা যা জানাচ্ছে, যে মারাত্মক একটা কেমন আওয়াজ হলো, এবং সেই আওয়াজে প্রত্যেকের মাথার মধ্যে মনে হতে থাকলো যেন কিছু বাস্ট করছে, এবং প্রত্যেকের নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরোতে লাগলো, এবং প্রত্যেক আর্মি ওখানেই মাটিতে পড়ে যায়, বমি করতে শুরু করে। 600 গার্ড মাটিতে পড়ে আছে, একটা গুলি চালাতে হয়নি আমেরিকাকে। আমেরিকার 20 জন এক্সপার্ট কমান্ডো যায়, মাদুরোকে তোলে, হেলিকপ্টারে বসায়, আমেরিকায় নিয়ে চলে যায়। ভেনেজুয়েলা কিচ্ছু করতে পারে না। 10 মিনিটের অপারেশন। মনে করা হচ্ছে আমেরিকা সনিক উইপেন ইউজ করেছে। সনিক উইপেন সম্পর্কে আশা করি আপনারা শুনেছেন। খেয়াল করে দেখুন ভারতের প্রাচীন মহাকাব্য বা বলা ভালো ইতিহাস, মহাভারত, সেখানে এই ধরনের মারাত্মক সমস্ত অস্ত্রের কথা কিন্তু বলা হয়েছে। আমাদের বোকা বোকা লাগতো না যে এ আবার হয় নাকি।
এরা মায়া ছড়িয়ে দেওয়া হলো, সমস্ত যারা রক্ষী তারা কেমন ঘুমিয়ে পড়লো, সনিক উইপন আমেরিকা ইউজ করে দেখিয়ে দিল যে 600 কেন 6000 রাখো না, ওদের নিজেদেরই চোখ মুখ নাক দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওরা মাটিতে পড়ে যাবে, আমাদের গুলিও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এমন সাউন্ড ওয়েভ ছাড়া হবে, এবং সাউন্ড ওয়েভ চলে যাওয়ার পরই তারপর আমেরিকার সৈন্যরা হেলিকপ্টার থেকে নিচে নামবে, তার আগে সাউন্ড ওয়েভ দিয়েই কাবু করে দেবে সবাইকে। তো ইরানে যে কোনো আলাদা লেভেলের অপারেশন ইউএস করতে পারে, ইউএস এর টেকনোলজি নিয়ে এখন কেউ কিছু ভাবতে পারছে না যে কি কি টেকনোলজি ওরা বানিয়ে নিয়েছে, ওদের সঙ্গে কিভাবে লড়াই করা সম্ভব হবে। এবং যেমন বলা আমেরিকার সঙ্গে সঙ্গে কাজ শুরু। তাহলে ইরানে অ্যাটাক করতে গেলে প্রথম কি করতে হবে? সারা পৃথিবী থেকে ইরানকে কাট আউট করে দিতে হবে, যে পৃথিবীতে যেন কোনো দেশ না থাকে যে ইরানের সঙ্গে বিজনেস করছে, কোনোভাবে ইরান যাতে ইকোনমিক সাপোর্ট না পায়। কারণ ইকোনমিক সাপোর্ট না পেলেই মধ্যবিত্ত এবং যুব সম্প্রদায় তাদের ফাঁসিতে চড়ানো হোক, গুলি করা হোক, তারা রাস্তাতেই থাকবে, আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলন যাতে বন্ধ না হয় তার জন্য ইউরোপের ইকোনমিক ওয়ার শুরু হয়ে, আমেরিকার ইকোনমিক ওয়ার শুরু হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করে দিয়েছেন 2 ঘন্টা আগে, যে 2 ঘন্টা না একটু আগেই, এটা বিবিসিতে 2 ঘন্টা আগে এসছে, অনেক জায়গায় দেখছি 6 ঘন্টা আগেও এসছে, 25% ট্যারিফ যারা ইরানের সঙ্গে বিজনেস করবে। কেউ করবে? আচ্ছা, ইরানের সঙ্গে বিজনেস করছো তো ঠিক আছে, 25% এক্সট্রা ট্যারিফ তোমার ওপর। লোকে এত ঝামেলা করে ভারত ছাড়া পৃথিবীর প্রত্যেকটা দেশ আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করে নিয়েছে, সমঝোতা করে নিয়েছে, যাতে আমেরিকার রোষে না পড়তে হয়। এখন ইরানের জন্য আমেরিকার থেকে 25% নিজের ট্যারিফ বাড়াবে কোনো দেশ? কে বাড়াবে? করো, ইরানের সঙ্গে বিজনেস করো, 25% এক্সট্রা ট্যারিফ তুমি দেবে, ইরান দেবে না। ইরানকে তো স্যাংশন লাগানো হয়ে গেছে সারা পৃথিবীতে, যত স্যাংশন ছিল। এবার সেকেন্ডারি স্যাংশন শুরু করলো আমেরিকা। সেকেন্ডারি স্যাংশন মানে যে এই দেশের সঙ্গে কেউ বিজনেস করলে তার ওপর ট্যারিফ লাগবে। তো ইরানকে সারা পৃথিবী থেকে পলিটিক্যালি, ইকোনমিক্যালি কাট আউট করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা ইউএস করে যাচ্ছে, এবং ইউএস মিলিটারি তাদের মতো করে প্ল্যান তো করছেই এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট অপারেশন লঞ্চ করার জন্য। আর এহেন জটিল পরিস্থিতিতে ইন্ডিয়া যেটা দেখার সেটা হচ্ছে ইউরোপের অন্যতম দেশ ফ্রান্স, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন, তিনি বলছেন অফিসিয়ালি যে ইন্ডিয়ার মতো দেশ, কান্ট্রিজ লাইক ইউ ইন্ডিয়া ডু নট ওয়ান্ট টু বি এনিবডিজ ভ্যাসাল, ইন্ডিয়ার মতো দেশ, ভারতের মতো দেশ কোনো দেশের ভ্যাসাল স্টেট হবে না, হতে চায় না। ভ্যাসাল স্টেট মানে কি? ভ্যাসাল স্টেট মানে পৃথিবীতে এরকম প্রচুর দেশ আছে যাদের আপনি দেখলে তো স্বাধীন দেশ মনে হবে, সেই দেশের জনগণও জানে তারা স্বাধীন দেশ, কিন্তু সেই দেশের ডিফেন্স মিনিস্টার আছে, জনগণ জানে ইনি আমাদের ডিফেন্স মিনিস্টার, কিন্তু সেই ডিফেন্স মিনিস্টার কোন দেশের সঙ্গে ডিফেন্স চুক্তি করবেন, কোন দেশ থেকে সেই দেশ ডিফেন্সের জিনিস কিনবে, সেটা ঠিক করে অন্য কোনো বড় সুপার পাওয়ার। সে তাদের দেশে ফরেন মিনিস্টার আছেন, সাধারণ লোক জানে ইনি আমাদের দেশের ফরেন মিনিস্টার, কিন্তু ফরেন মিনিস্টার কোন দেশের সঙ্গে কি ফরেন নেগোসিয়েশন করবে সেটা ঠিক করে অন্য কোনো সুপার পাওয়ার। সাধারণ মানুষকে জানানো হয় না, সাধারণ মানুষ খেপে যাবে বলে। দেশের টপ 30-40% জানে যে ভাই আমরা স্বাধীন রাষ্ট্র নই, আমরা স্বাধীন রাষ্ট্র হওয়ার ভান করছি, এটাকে বলে ভ্যাসাল স্টেট। তো ইন্ডিয়া তো আমেরিকার ভ্যাসাল স্টেট না। ম্যাক্রন সরাসরি বলে দিয়েছে, যখন জয়শঙ্কর স্যার গেছিলেন কদিন আগে ম্যাক্রোর সঙ্গে দেখা করতে ফ্রান্সে, ইন্ডিয়া তো সার্বভৌম স্বাধীন, মানে সত্যিকারের সার্বভৌম এবং স্বাধীন, আমেরিকার ডিক্টেটরশিপে চলবে না ইন্ডিয়া। ডোনাল্ড ট্রাম্পের প্রতি এটা শুধু ম্যাক্রোর বিরোধিতা বা বিদ্বেষ নয়, গোটা ইউরোপ মহাদেশ যারা আমেরিকার পুরো একদম ভাই ছিল, আমেরিকা বড় ভাই, আমরা ছোট ভাই, আমেরিকাকে ফলো করি, তারা হঠাৎ করে বর্ডার এগেনস্টে সবাই কেন চলে গেল এবং ইন্ডিয়াকে প্রেস করছে। আমি বলেছিলাম, খেয়াল করে দেখুন, ইন্ডিয়া সারা পৃথিবীতে সেই জায়গাটা অর্জন করে নিয়েছে যে আমেরিকার বিরুদ্ধে গোটা পৃথিবীতে দাঁড়ানোর মতো একটাই শক্তি আছে, তার নাম ইন্ডিয়া। ট্যারিফ ওয়ার দিয়ে এই মেসেজ ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে, খেয়াল পড়ছে। আজকে ইউরোপ তাই আমেরিকাকে সরাসরি ডিরেক্ট কিছু বলার আগে ইন্ডিয়ার হয়ে কথা বলছে, কারণ তারা জানে আমেরিকা বিরোধী মানে আমরা ইন্ডিয়ার ফলোয়ার। আজকে ইন্ডিয়াকে কোনো শক্তির ফলোয়ার হয়ে আমেরিকা বিরোধিতা করতে হয় না,
পৃথিবীর সমস্ত আমেরিকা বিরোধী শক্তি আজকে ইন্ডিয়াকে ফলো করছে, কারণ ইন্ডিয়া আমেরিকার সঙ্গে এই লড়াইটা এতদিন লড়লো, এখনো লড়ছে। এটা হচ্ছে সারা পৃথিবীতে ন্যারেটিভ সেট করা যে এবার আমেরিকার বিরুদ্ধে কারা দাঁড়াবে, আমরা দাঁড়াবো, আমাদের পিছনে এসে লাইন দাও। ইউরোপের এই রিয়েলাইজেশনের কারণ আছে। কি কারণ? নাম্বার ওয়ান দেখুন, গ্রিনল্যান্ড। ইউরোপের দেশ গ্রিনল্যান্ড, আমেরিকা বলে দিয়েছে গ্রিনল্যান্ড আমাদের, গ্রিনল্যান্ড আমরা নিয়ে নেবো। তার একটা কারণ, গ্রিনল্যান্ডে গ্লোবাল ওয়ার্মিং এর পর আমেরিকা শিফট করে যেতে চায় ভবিষ্যতে, এখন না। আর আপাতত গ্রিনল্যান্ডে যে রেয়ার আর্থ মিনারেল আছে, আমেরিকা সেগুলো তুলে নিয়ে আসতে চায়। আমেরিকা লুটপাট করতে চায় সোজাসুজি অফিসিয়ালি। ইউরোপের সার্বভৌমত্ব চুরমার, যে ইউরোপের একটা দেশকে নিয়ে নেব, কিছু বলার নেই, যেন গুন্ডারাজ চলছে, আসবো চায়ের দোকান থেকে বিস্কুট তুলে কেক তুলে খেয়ে চলে যাব, টাকা দেব না। ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্টেজে এক্স্যাক্ট এটাই করছে। ইউরোপ দেখছে, ভাই আমরা এদের সঙ্গে ছিলাম এত বছর, এই সারা পৃথিবীকে নাচাচ্ছিল, আমরা তো মজা নিচ্ছিলাম, এবার তো আমাদেরকেই থাপ্পড় মারছে। এটাই হয় অধর্মের পথে চললে। ইউরোপ বুঝতে পারছে যে এবার আমেরিকা বস এবং আমরা সার্ভেন্ট, ব্যাপারটার এরকম নেই যে ওরা দাদা আমরা ভাই, সেটুকু তো চলে, শ্রদ্ধা সম্মান তাকে বেশি দিলাম, সে বড় ভাই বড় দাদা। কিন্তু এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে উনি বস, আমরা সার্ভেন্ট, আমরা চাকর বাকর। চাকর বাকর হিসেবে তো বাঁচা যায় না, যে ইউরোপ সারা পৃথিবী শাসন করেছে মাত্র 100 বছর আগে পর্যন্ত। ইউরোপ দেখছে যে ন্যাটো ছেড়ে আমেরিকা বেরিয়ে যাবে, অ্যানাউন্স করে দিয়েছে। কবে? 2027। আমি বলেছি সেই কথা আপনাদের। ইউরোপ দেখছে জাস্ট 1 সপ্তাহ আগে আমেরিকা ইউএনের 35টা বডি থেকে নিজে লিভ করে গেছে, যে এসব ইউরোপের জন্য তৈরি ইউএনের বিভিন্ন সংস্থা, আমাদের ফালতু টাকা খরচ হচ্ছে, আমরা থাকবো না এর মধ্যে। ইউরোপ দেখছে তাহলে ভাই কেন আমেরিকার এখনো আমরা পিছন পিছন হাত জোর করে চলবো, আমেরিকা তো আমাদের আর কোনো কিছুতেই পাত্তা দিচ্ছে না। ইউরোপ দেখছে যে আমাদের সিকিউরিটিও তো আর আমেরিকা দিচ্ছে না। এই যে ইউক্রেন একটা দেশ, ইউরোপের দেশ, রাশিয়া তাকে পেটাচ্ছে, আমেরিকা ইউক্রেনকে ধমক দিচ্ছে যে রাশিয়ার সঙ্গে ডিল করো, আমেরিকা তো ইউরোপকে বাঁচাচ্ছে না। ইউরোপ দেখছে যে আমেরিকার থেকে আমরা কোনো অর্থ সাহায্যও পাচ্ছি না। ইউএন এবং যে সমস্ত ইউএনের বডিতে আমেরিকা ছিল, এরকম 35টা ইউএন বডি থেকে আমেরিকা বেরিয়ে চলে গেছে, আমাদের ফালতু টাকা খরচ হচ্ছে, ইউরোপের লাভ হচ্ছে, আমরা থাকবো না এতে। ইউরোপ দেখছে যে ইউরোপের হার্ড পাওয়ার আমেরিকা ভেঙে চুরে ধ্বংস করে দিচ্ছে। ফ্রান্সের সঙ্গে ইন্ডিয়ার যে ডিল, সেই ডিল নিয়ে আমেরিকা মারাত্মক ক্ষুব্ধ, যে ইন্ডিয়া কেন ফ্রান্সের থেকে জিনিস কিনছে, কেন আমেরিকার থেকে কিনছে না। এইভাবে যদি ইউরোপের বিজনেস শেষ করে দেয় আমেরিকা, তাহলে ইউরোপের যে হার্ড পাওয়ার মিলিটারি বিভিন্ন বিজনেস, সে তো ধ্বংস হয়ে যাবে। ইউরোপ দেখছে ইউরোপের সফট পাওয়ার শেষ করে দিচ্ছে আমেরিকা, কারণ কদিন আগে ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, এই দুজনকে ব্যঙ্গ করেছেন, অপমান করেছেন অন স্টেজ পাবলিকলি। এতদিন ইউরোপ দেখতো আমেরিকা তো আফ্রিকা এশিয়াকে ব্যঙ্গ করে, আমাদের কি, আমরা মজা নেব। বাট এবার ইউরোপ দেখছে যে ফ্রান্সের প্রেসিডেন্টকে, ইউরোপের একটা ইম্পর্টেন্ট দেশ, তাদের প্রেসিডেন্টকে ব্যঙ্গ করছে ডোনাল্ড ট্রাম্প। তো ইউরোপের যে মর্যাদা, সফট পাওয়ার সারা পৃথিবীতে, সেটাও শেষ হয়ে যাচ্ছে। কাজেই ইউরোপ বুঝতে পেরেছে যে এবার আমাদের আস্তে আস্তে শিফট করতে হবে। ইউরোপের আর ক্ষমতা নেই আমেরিকার বিরুদ্ধে সোজাসুজি দাঁড়ানোর। তাই ইউরোপ এমন শক্তিকে খুঁজছে যার সাপোর্টে আমেরিকার বিরুদ্ধে ইউরোপ দাঁড়াতে পারে, এবং সেই শক্তির নাম ভারতবর্ষ। এখন ট্রানজিশন পিরিয়ড চলবে, রাতারাতি ট্রানজিশন হয় না, ট্রানজিশন পিরিয়ডে টাইম লাগবে 20 থেকে 25 বছর। ট্রানজিশন পিরিয়ডে অনেক কিছু হয়ে যেতে পারে, ভারতবর্ষের একটা ভুল স্টেপ ভারতবর্ষকে আবার ফেলেও দিতে পারে। তাই এখন প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ, প্রচন্ড ক্যালকুলেটিভ ভাবে নেওয়া দরকার। আর এই গোটা ঘটনায় সব থেকে বেশি ভোলাটাইল যেটা হবে সেটা হচ্ছে মার্কেট। মার্কেট মারাত্মকভাবে পুরো পৃথিবীর ইকোনমি এদিক ওদিক হবে, স্টক মার্কেট এদিক ওদিক হয়ে যাবে। এটা আপনার জীবনে প্রচন্ড ইম্প্যাক্ট ফেলবে, কারণ যখনই মার্কেট কোলাপস করে বা হঠাৎ করে উঠতে শুরু করে, দেশের ইকোনমির ওপর ইম্প্যাক্ট পড়ে, মানে ইন্ডিভিজুয়াল আপনার ওপরও ইম্প্যাক্ট পড়ে। আর এতদিন তো তবু ইম্প্যাক্টটা দূরে ছিল, এখন ইম্প্যাক্টটা আপনার ওপরে অনেক ডিরেক্ট। কারণ এখন মানুষ আর খুব একটা ব্যাংকে টাকা রাখে না, অল্প কিছু রাখে সিকিউরিটি পারপাস। কারণ মানুষ কি জানে, ব্যাংক আমাকে 4% 5% সুদ দেবে, ইনফ্লেশনই তো হচ্ছে 6%, তো আমার টাকা বাড়ার বদলে তো কমে যাচ্ছে।
আমি ব্যাংকে টাকা রেখে লস কেন করব? তো মানুষ অনেক বেশি করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে শুরু করে দিয়েছে। আপনি বলবেন স্যার স্টক মার্কেটে তো স্যার লস হয়। স্টক মার্কেটে কার লস হয় আমাকে দেখান আপনি। স্টক মার্কেটে লস তাদের হয় যাদের ফাইন্যান্সিয়াল নলেজ নেই, জুয়া মনে করে টাকা লাগাতে গেছে। স্টক মার্কেটে লস তাদের হয় যাদের জিওপলিটিক্স নিয়ে জ্ঞান নেই, সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কোনটা উঠতে পারে কোনটা নামতে পারে খোঁজ রাখে না। স্টক মার্কেটে ইনভেস্ট করে সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখলে হবে? জিওপলিটিক্স দেখতে হবে। স্টক মার্কেটে লস তাদের হয় যাদের গ্রিড, লোভ মারাত্মক, রাতারাতি বড় লোক হবেন। রাতারাতি কি করে বড় লোক হবেন? ব্যাংকে 6-7% রিটার্ন পাওয়া যায়, স্টক মার্কেটে 15-18-20%। ব্যাংকের থেকে 3 গুণ অবধি পেতে পারেন। আমি 100% রিটার্ন চাই। রাতারাতি বড় লোক হতে গেলে লোভ করলে তো টাকা ডুববে। একটা সোজা হিসেব, আপনারা যারা জিওপলিটিক্স ফলো করেন আপনারা বলুন তো, এই চ্যানেল যারা লাস্ট 4 মাস ধরে ফলো করেন তারা কি এটা জানতেন না? তারা কি এটা জানেন না যে যখন যুদ্ধ হয় তখন মেটালের ইনভেস্টমেন্ট বেড়ে যায় এবং মেটালের দাম বাড়ে? গোল্ড, সিলভার রেট দেখুন, গোল্ড কোন দিকে যাচ্ছে, সিলভার কোন দিকে যাচ্ছে, হু হু করে বাড়ছে। আপনারা জানতেন না যুদ্ধ চলছে, গোল্ড আর সিলভারের রেট বাড়বে? বলুন, যারা 4-5 মাস ধরে এই চ্যানেল ফলো করছেন। আর যখন শান্তি চলে আসে, যুদ্ধ থাকে না, তখন কোম্পানিগুলো গ্রো করতে শুরু করে। জিওপলিটিক্স যারা দেখেন তাদের এটা জানেন, এটা বেসিক ব্যাপার। অবশ্যই এই দুটো বেসিক ব্যাপারের সঙ্গে আরো 100টা প্যারামিটার আছে আলাদা আলাদা। শুধু এই দুটো বেসিক ব্যাপার তো একদম বেসিক কথা। সেই 100টা প্যারামিটার আপনাদেরকে আমাদের যে স্টক মার্কেটের লার্নিং কোর্স সেখানে শেখানো হয়নি? হয়েছে তো। কাজেই যার ফাইন্যান্সিয়াল নলেজ আছে, যে জিওপলিটিক্স জানে, যে গ্রিড করে না, তার কখনো স্টক মার্কেটে লস হয় না। 99% ক্ষেত্রে, 100% তো বলা উচিত না। কিভাবে লাভ হয় জানেন? ধরুন আপনার কাছে 1000 টাকা ছিল, আপনি দেখেছেন শান্তি চলছে, এখন কোম্পানিগুলোতে ইনভেস্ট করি। আপনি 2 বছরে আপনার এই 1000 টাকা 1300 টাকা হয়েছে। চলুন 2 বছর পর আপনি দেখলেন ওয়ার এসছে, যুদ্ধ আসছে, তো আপনি সঙ্গে সঙ্গে কি করবেন? এই 1300 টাকা মেটালে ইনভেস্ট করতে শুরু করবেন, অবশ্যই বাকি সমস্ত প্যারামিটার যদি সেই দিকে ইঙ্গিত করে। এইবার মেটাল হু হু করে বাড়বে, 2 বছর যুদ্ধ চলছে, মেটাল দেখলেন বেড়ে 2000 হয়ে গেছে 1300 থেকে, আপনি 1300 টাকার মেটাল বন্ড কিনেছিলেন। মেটাল মানে তো আপনি সোনার দোকান থেকে সোনা কিনে আনবেন না, ওই ভুল করবেন না, ওটা সব থেকে বাজে ইনভেস্টমেন্ট। আপনি সোনা কিনে আনলেন 2000 টাকার, যখন ওয়ার শেষ হয়ে যাবে আবার পিস আসবে, আবার কোম্পানিগুলো গ্রো করবে, আপনি ওই সোনাটা বউয়ের থেকে, মেয়ের থেকে, বোনের থেকে, যার জন্যই কিনে আনবেন, জেনারেলি তো আমরা মেয়েদের জন্য গয়নাই কিনি বাড়িতে, ওটা নিয়ে গিয়ে বেচে তারপর আবার কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন? দেবেই না আপনাকে। বা যারা মহিলারা এই ভিডিও দেখছেন, কিছু মনে করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু একটা মানসিক কানেকশন চলে আসে ওই গয়নার সঙ্গে, তখন মানুষ দিতে চায় না, না 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 এটা থাক। কিন্তু আর্থিক লাভবান হতে গেলে আপনাকে কি করতে হবে? যেই আপনি দেখলেন আপনার 1300 টাকার গোল্ড বন্ড কিনতে হবে আপনাকে, ওটা যেই 2000 হয়ে গেছে, আবার পিস এসছে, আপনি 2000 টাকার আবার সঙ্গে সঙ্গে এই কোম্পানিতে ইনভেস্ট করে দিলেন, তাহলে আপনার টাকা কমছে না। আপনার যেটা এই কোম্পানিতে 1000 টাকার শেয়ার ছিল, সেটাই 4 বছর পর এই কোম্পানিরই আবার 2000 টাকার শেয়ার হয়ে গেছে, প্রায় 4 বছরে ডবল হয়ে গেল। খালি শান্তি এবং যুদ্ধ দেখে আপনি কোম্পানি থেকে নিয়ে মেটাল, মেটাল থেকে নিয়ে কোম্পানি চেঞ্জ করলেন। মেটাল কিন্তু কিনে আনবেন না বাড়িতে, রূপোর জিনিস, সোনার জিনিস, ওখানেই ওই টাকা আটকে গেল। ওটা বিক্রি করে আবার শান্তির সময় আপনি স্টক কিনতে পারবেন না। কাজেই মেটালেরও আপনাকে স্টকেই ইনভেস্ট করতে হবে। ব্যাস, এই তো সিম্পল ব্যাপার। আর যাদের ফাইন্যান্সিয়াল নলেজ আছে, যারা পুরোটা স্টক মার্কেট থেকে শিখেছেন, জিওপলিটিক্স কেন জানবেন? এই জন্য না, যাতে আপনার টাকা পয়সাকে আপনি সঠিকভাবে চ্যানেলাইজ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। বোকা হয়ে থাকলে চলবে না আজকের দিনে, ফাইন্যান্সিয়াল লিটারেসি চাই। অনেকে অনেক কম টাকা উপার্জন করেও অনেক ধনী হয়ে যাবে 10 বছর পর, অনেকে তুলনায় বেশি টাকা উপার্জন করেও ধনী হতে পারবে না, কারণ সেই ব্যাংক আর পোস্ট অফিসেই টাকা রাখবে। তো স্টক মার্কেটের জন্য যারা পড়াশোনা করে ফেলেছেন, অল দ্য বেস্ট, আর পড়তে হবে না, বড়লোক হতে শুরু করুন ধীরে ধীরে। গ্রিড করবেন না, লোভ করবেন না যে রাতারাতি হব। ব্যাংকের থেকে দ্রুত হবে, বাট রাতারাতি নয়, টাইম লাগে। আমি কি দেখালাম, 4 বছরের গিয়ে ডবল হলো। আপনি যদি ভাবেন 4 দিনে হবে, 4 সপ্তাহে হবে, ভুলভাল জায়গায় টাকা লাগবেন, ডুববে। এটা আমার টিমের ফোন নাম্বারে, আমার টিমকে এখনই ফোন করুন, যে যখন দেখছেন ভিডিওটা,
এবং আমাদের স্টক মার্কেটের কোর্সে এনরোল করে নিন, আমাদের ভিডিও কোর্স, যেদিন যে মুহূর্তে ভর্তি হবেন ওই দিন ওই মুহূর্ত থেকে আপনি ভিডিও দেখতে পাবেন, ওয়েট করতে হবে না যে কবে লাইভ ক্লাস হবে। পুরো ভারতবর্ষের মধ্যে যে লেভেলের ফ্যাকাল্টিকে দিয়ে এই কোর্স করানো হয়েছে, বেস্ট ফ্যাকাল্টি ওয়ান অফ দ্য, আর সেই তুলনায় অত্যন্ত অ্যাফোর্ডেবল ফিজ, আহামরি বেশি ফিজও লাগবে না, অনলাইন কোর্স, বাড়িতে বসে নিজের ফোনে করতে পারবেন। তো নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন, আর্থিক সমৃদ্ধি আসুক আপনাদের সকলের জীবনে, এবং আলটিমেটলি সমাজকে, দেশকে ভালো রাখুন। ভালো থাকবেন, জয় হিন্দ। জিও পলিটিক্স ফলো করতে থাকবেন। আজকের দিনে জিও পলিটিক্স ফলো না করলে আপনি ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারবেন না। স্কিল বাংলা চ্যানেলে জিও পলিটিক্যাল আপডেট প্রত্যেক দিন পাবেন।